এখন ক্রাইমের যে সত্য ঘটনা শুরু করছে সেটা 2022 সালের একটা ঘটনা। উত্তরপ্রদেশের বিজনোর জেলার নাজিবাবাদ নামের একটা এরিয়া, সেখানে শিবলোক কলোনিতে একটা সুন্দর বাড়ি ছিল এক ভদ্রলোকের। ভদ্রলোকের নাম রাজেশ আগ্রওয়াল। বয়স ছিল 55 বছর। তার স্ত্রীর নাম ববিতা আগ্রওয়াল। তার বয়স ছিল 44 বছর। দুজনের বিয়ে হয়েছিল 2000 সালে। 22 বছরের বিবাহিত জীবন ছিল তাদের। ভদ্রলোক আর ভদ্রমহিলা দুজন জীবনে নিজের নিজের কর্মক্ষেত্রে ভীষণ সফল। ভদ্রলোকের শহরে দুখানা বড় বড় দোকান ছিল। তাছাড়া তিনি সমাজবাদী পার্টির একজন অ্যাক্টিভ মেম্বার ছিলেন। নাজিবাবাদ শহরের যে ব্যবসায়িকদের ইউনিয়ন ছিল, সেটার তিনি প্রেসিডেন্ট ছিলেন। যথেষ্ট প্রভাবশালী, ক্ষমতাবান আর ধনী একজন মানুষ। তার স্ত্রী, সে শহরেই একটা বিউটি পার্লার চালাতো। দুজন যে যার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতো। তাদের জীবনে শুধু একটা অভাব ছিল, অভাবটা ছিল সন্তানের অভাব। সন্তানের অভাব ছাড়া তাদের জীবনে আর কোনো রকম কোনো অভাব ছিল না। হঠাৎ করে 28 ফেব্রুয়ারি 2022 দুজনকে দেখা যাচ্ছিল না। তাদের বাড়িতে, তাদের পার্লারে তালা বন্ধ করা ছিল। যেহেতু তাদের সন্তান নেই বা তারা যে যার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন, পাড়া প্রতিবেশীরা অতটা খেয়াল করেনি যে তাদেরকে দেখা যাচ্ছে না। তবে পার্লারে তালা বন্ধ, সেই জন্য আশেপাশের দোকানদাররা বুঝেছিল যে ভদ্রমহিলা কোনো কারণে হয়তো পার্লারটা বন্ধ রেখেছে। তবে ভদ্রমহিলার একজন ভাই, যার নাম মনোজ কুমার রানা, তার সাথে তার বোন ববিতার প্রত্যেকদিন কথা হতো। মনোজ কুমার রানা কিন্তু ব্যাপারটা লক্ষ্য করছিলেন যে তার বোন, তার বোনের হাজবেন্ড দুজনেই ফোন রিসিভ করছে না। পুরো রিং হচ্ছে, বারবার তিনি কল করে কথা বলার চেষ্টা করছেন, কিন্তু তারা ফোন রিসিভ করছে না। এমনকি তারা হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ দিলেও তারা সেটা দেখছে না। ভদ্রলোক, প্রত্যেকদিন বোনের সাথে তার কথা হতো, তিনি একটু চিন্তায় পড়েন। তিনি 8 দিন পর 7 মার্চ সেখানে এসেছিলেন। আসার পরে প্রথমে প্রতিবেশীদের কাছে জিজ্ঞেস করেছিলেন। তিনি বলার পরে প্রতিবেশীদের মনে পড়ে যে হ্যাঁ, সত্যি তো, আমরা এই কদিন ধরে দুজনকেই আর দেখতে পাচ্ছি না। কি ব্যাপার আমরা কিছু জানি না, কারণ তাদের সাথে আমাদের খুব একটা কথাবার্তা হয় এমনটা নয়, মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হয়। আর যেহেতু বাড়িতে ছেলে মেয়ে নেই, বাচ্চাদের কোনো চিৎকার চেঁচামেচিও নেই, সেই জন্য আলাদা করে খেয়াল করার মতো কোনো ঘটনা ঘটেনি বলে প্রতিবেশীরা কিচ্ছু জানে না। এবার ববিতা দেবীর ভাই পুলিশ স্টেশনে গেছিল, পুলিশকে ব্যাপারটা জানিয়েছিল। পুলিশ কিন্তু ব্যাপারটাকে সিরিয়াসলি নেয়নি। দুজন প্রাপ্তবয়স্ক মানুষ একসাথে বেড়াতে গেছে, স্বামী স্ত্রী, তারা, তাদের ইচ্ছা নেই, তারা ফোন রিসিভ করছে না, এর মধ্যে কোনো চিন্তার ব্যাপার আছে বলে পুলিশ টিমের মনে হয় না। কিন্তু ববিতা দেবীর ভাইয়ের মনে হয়েছিল ব্যাপারটা চিন্তার, কারণ তার বোন এতদিন ধরে সোশ্যাল মিডিয়া ইউজ করবে না, কোনো স্টেটাস দেবে না, ঘুরতে গেলেও কিন্তু কোথায় কোথায় তারা ঘুরছে সেই সমস্ত ফটো সে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। নিজের হোয়াটসঅ্যাপের স্টেটাস সে প্রত্যেক দিন কিছু না কিছু দিতেই থাকে। হঠাৎ করে এইভাবে সে এতদিন ধরে চুপ করে আছে কেন, ব্যাপারটা মনোজ কুমার রানার চিন্তার ব্যাপার বলেই মনে হয়েছিল। এটাও মনে হয়েছিল যে পুলিশ বিশেষভাবে গুরুত্ব দিয়ে ব্যাপারটাকে দেখছে না। মনোজ কুমার রানা এবার রাজেশ আগ্রওয়ালের যে পার্টির লোকজন, তাদের কাছে গিয়েছিলেন। তাদেরকে গিয়ে সমস্ত ব্যাপারটা জানিয়েছিলেন। তারা কিন্তু ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়েছিল। তারা সব জায়গায় খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছিল। তারা যখন পুলিশকে বলে যে ব্যাপারটাকে একটু সিরিয়াসলি নেওয়া দরকার, তখন কিন্তু পুলিশ আবার একটু তদন্ত শুরু করেছিল। প্রথমেই মনোজ কুমার রানাকে পুলিশ জিজ্ঞেস করেছিল যে আপনার
দিদি আর তার যে হাজবেন্ড আছে তাদের কাছাকাছি ঘনিষ্ঠ কোনো আত্মীয় নেই, এখানে কোনো লোকজন যাদের সাথে তাদের বিশেষ যোগাযোগ রয়েছে। এবার কিন্তু মনোজ কুমার রানার মনে পড়ে যে তার দিদির পার্লারে রোমা নামের একজন বিধবা মহিলা কাজ করত। রোমার সাথে তার দিদির হাজবেন্ডের খুব ভালো পারিবারিক একটা সম্পর্কও রয়েছে, পরস্পরের বাড়ি যাতায়াত করে। তাহলে হয়তো রোমার কাছে কোনো না কোনো খবর পাওয়া যাবে। পুলিশকে সঙ্গে নিয়ে সেই ভদ্রলোক রোমার বাড়িতে গেছিল। রোমা বাড়িতেই ছিল, দরজা খুলেছিল, পুলিশের সব কথার উত্তর দিয়েছিল। সে বলেছিল আমারও একই অবস্থা, আমিও বেশ কয়েকদিন ধরে কল করার চেষ্টা করছি রাজেশ আগরওয়াল আর তার স্ত্রীকে। আমি ওই বিউটি পার্লারে কাজ করি, ওই পার্লারের মাইনে দিয়েই আমার সংসার চলে। আমি বিধবা, আমার 2 সন্তান আছে। বড় ছেলের নাম তুষার, 19 বছর যার বয়স, ছোট মেয়ে যার বয়স 13 বছর, সে সেই সময় ঘরে ছিল না। রোমা আর রোমার ছেলের সাথে পুলিশ টিম কথা বলে। পুলিশ বুঝতে পারে যে তারাও জানে না, সব থেকে কাছের যারা ওই শহরে ওই স্বামী স্ত্রীর, তারাও কিন্তু সেই স্বামী স্ত্রীর ব্যাপারে কোনো খবর জানে না। এবার পুলিশের মনে হয় যে ববিতা আগ্রওয়ালের বিউটি পার্লারে যে রোমা কাজ করে তার সাথে কথা হলো। রোমা খুঁজছে নিজের বিউটি পার্লারের যে মালকিন তাকে। অন্যদিকে রাজেশ আগরওয়াল আর রোমা আগরওয়ালকে খুঁজতে এসেছে রোমা আগরওয়ালের ছোট ভাই। তাহলে রাজেশ আগরওয়ালের বাড়ির লোকজনরা কোথায়? তাদের কি রাজেশ আগরওয়ালের সাথে কোনো সম্পর্কই নেই? কই, তারা তো খোঁজাখুঁজি করছে না। তাহলে তারা কি এই ঘটনা ঘটিয়েছে? পুলিশের যখন সন্দেহ হয় তখন রাজেশ আগরওয়ালের একজন রিলেটিভ যে আলিগড়ে থাকতো তার সাথে কথা হয়। আলিগড়ের রিলেটিভ বলে যে রাজেশ আগরওয়ালের সাথে আমার সব সময় কথা হয় এমন নয়, মাঝে মধ্যে কথা হয়। তবে 2 মার্চ আমার সাথে রাজেশ আগরওয়ালের কথা হয়েছিল। তিনি ফোন কলে আমাদেরকে জানিয়েছিলেন যে তিনি আর তার স্ত্রী দুজনে হরিদ্বার বেড়াতে গেছে, কিন্তু ফোন কলটা করেছিল হলদওয়ানি থেকে। তিনি এটাও বলেছিলেন ফোনে যে তাদের ফোন খারাপ হয়ে গেছে, আমি যেন সমস্ত আত্মীয় স্বজনদেরকে জানিয়ে দিই যে তারা সুরক্ষিত আছে, তারা হরিদ্বারে বেড়াতে গেছে। তবে আমি ব্যাপারটাকে খুব একটা সিরিয়াসলি নিইনি, কারণ তারা দুজনে একসাথে ইচ্ছা হয়েছে বেড়াতে গেছে, কাকে খবর দেব তাই আমার কাউকেই খবর দেওয়া হয়নি। তবে পুলিশ যখন জানতে এসেছিল রিলেটিভ সমস্ত ব্যাপারটা জানিয়েছিল। রিলেটিভ পুলিশকে এটাও জানিয়েছিল যে রাজেশ আগরওয়াল তাদেরকে যে কল করেছিলেন নিজের ফোন থেকে করেননি, অন্য একটা কারোর ফোন চেয়ে নিয়ে কল করেছিলেন। পুলিশ এবার রাজেশ আর ববিতা আগরওয়ালকে খোঁজার জন্য হরিদ্বার গেছিল। পুলিশ টিমের সাথে গেছিল ববিতার ভাই মনোজ কুমার রানা আর ববিতার প্রিয় বান্ধবী তার পার্লারের কর্মচারী রোমা। হরিদ্বারের প্রত্যেক হোটেলে, রেস্টুরেন্টে, থাকার জায়গায়, ঘোরার জায়গায়, বিভিন্ন দোকানে স্বামী স্ত্রীর ফটো দেখিয়ে দেখিয়ে পুলিশ জিজ্ঞেস করেছিল যে এই দুজনকে কেউ দেখেছে কিনা, তারা কোনো হোটেলে আছে কিনা। কিন্তু কোথাও থেকে কোনো রকম যখন খবর পাওয়া যায়নি, পুলিশের তখন মনে হয়েছিল রাজেশ আগরওয়ালের ফোনে যে আননোন নাম্বার থেকে ফোনটা গেছিল আলিগড়ে রিলেটিভের কাছে, সেই নাম্বারটা চাওয়া উচিত। পুলিশ 2 মার্চের সেই নাম্বারটা যেটা থেকে ফোন কল করেছিল রাজেশ আগরওয়াল সেটা চেয়েছিল। সেটা নেওয়ার পরে পুলিশ সেই নাম্বারটা কার নাম্বার সেটা বের করেছিল। পুলিশ জানতে পেরেছিল ওটা হলদওয়ানির একজন ভদ্রমহিলার নম্বর। সেই ভদ্রমহিলার সাথে গিয়ে পুলিশ টিম কথা বলেছিল। তাকে জিজ্ঞেস করা হয় যে আপনার ফোনটা 2 মার্চে কেউ চেয়ে নিয়ে কল করেছিল? তখন ভদ্রমহিলা বললে হ্যাঁ, একজন আমার কাছে ফোন চেয়ে নিয়েছিল, বলেছিল তার বাড়িতে সবাই চিন্তা করবে, তার ফোন খারাপ হয়ে গেছে, ফোনটা কিছুক্ষণের জন্য দিতে। আমি ফোনটা দিয়েছিলাম, সে কল করেছিল, করার পরে সে আমাকে ফেরত দিয়েছিল।
তখন পুলিশ তাকে জিজ্ঞেস করে, যখন ওই ভদ্রলোক কল করেছিল তখন তার স্ত্রীকে কি আপনি দেখেছিলেন? আর এই ভদ্রলোকের আর ভদ্রমহিলার ফটোটা তাকে দেখানো হয়। জিজ্ঞেস করা হয় যে দেখুন এনারাই আপনার ফোন চেয়ে কল করেছিলেন কিনা। তখন ভদ্রমহিলা বলে, না, ওই এই ভদ্রলোক বা এনার সাথে এই মহিলা, এদের দুজনকেই আমি চিনি না। এরা আমার কাছে ফোন চেয়ে কাউকে কলও করেনি। আমার কাছে ফোন চেয়ে কল করেছিল একটা 20-22 বছরের মতো বয়সী ছেলে। এবার পুলিশের মনে হয় যে ব্যাপারটা সত্যিই রহস্যজনক। রাজেশ অগ্রওয়ালের নাম করে রিলেটিভের বাড়িতে যে কল করেছিল সে আসলে রাজেশ অগ্রওয়াল ছিল না, 20-22 বছরের একটা ছেলে ছিল। এবার ইউপি পুলিশের কাছে একটা খবর গেছিল, হরিদ্বার বাস স্টপের কাছে যে টু হুইলারের পার্কিং রয়েছে সেখানে একটা গাড়ি বেশ কয়েকদিন ধরে দাঁড়িয়ে আছে। সেই গাড়িটা একটা ছেলে দাঁড় করিয়ে রেখে চলে গেছিল। সবাই ব্যাপারটা খেয়াল করছিল, গাড়িটা এসে কিন্তু কেউ নিয়ে যাচ্ছিল না। গাড়ির নাম্বার প্লেটে লেখা ছিল ইউপির একটা নাম্বার। পুলিশ কিন্তু সেখানে গেছিল। ইউপির ওই নাম্বার থেকে বের করা হয়েছিল যে গাড়িটা কার নামে রেজিস্টার্ড। তখন পুলিশ টিম আরটিও অফিসের মাধ্যমে জানতে পেরেছিল যে ওই গাড়িটা রাজেশ অগ্রওয়াল নামের কোনো এক ব্যক্তির, যে উত্তরপ্রদেশের নাজিবাবাদের শিবলোকের বাসিন্দা। পুলিশ যখন ব্যাপারটা জানতে পারে, এবার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা হয় ওই দিনের, যেদিন কোনো একজন ছেলে এসে ওই স্কুটিটা ওই বাস স্টপে এসে রেখেছিল। তার একটাই কারণ, একটা ছেলে 20-22 বছরের ছেলে, সে ফোন চেয়ে রাজেশ অগ্রওয়াল সেজে রাজেশ অগ্রওয়ালের কোনো আত্মীয়কে কল করেছিল। আবার কোনো একটা 20-22 বছরের ছেলে রাজেশ অগ্রওয়ালের স্কুটিটা নিয়ে হরিদ্বারের বাস স্টপের পার্কিংয়ে দাঁড় করিয়ে রেখে গেছিল। পুলিশের এবার ওই 20-22 বছর বয়সী ছেলেটাকেই সন্দেহজনক বলে মনে হচ্ছিল। পুলিশ গাড়ির পার্কিংয়ের সিসিটিভি ফুটেজ থেকে সেই ছেলেটার ফটো বের করে, যে ছেলেটা হরিদ্বার বাস স্টপে ওই স্কুটিটা এনে দাঁড় করিয়ে দিয়েছিল। ফটোটা দেখে কিন্তু পুলিশ টিম চিনতে পেরেছিল, ববিতার ভাই মনোজ কুমার রানাও চিনতে পেরেছিল যে ওই যে ছেলেটা, সে আসলে রোমার 19 বছরের ছেলে তুষার, যে রোমা ববিতার বিউটি পার্লারের কর্মচারী, আগেই বলেছে। পুলিশ বুঝতে পারে যে এই ঘটনার সাথে অবশ্যই কোথাও না কোথাও যুক্ত আছে 19 বছর বয়সী ওই তুষার। পুলিশ তুষারকে অ্যারেস্ট করে। শুরু হয় তুষারের জিজ্ঞাসাবাদ। তুষারের জিজ্ঞাসাবাদের পর আরো 3খানা নাম এসেছিল এই ঘটনাতে। নামগুলো ছিল রোমা, তুষারের মা, আরো তাদের দুজন সঙ্গী ধীরজ আর মুকেশ। 4 জনকে পুলিশ অ্যারেস্ট করার পর যে ঘটনাটা, যে ব্যাপারটা জানতে পেরেছিল সেটা হচ্ছে, আলিগড়ের মানুষ ছিলেন রাজেশ অগ্রওয়াল। রাজেশ অগ্রওয়ালের প্রথম বিয়ে হয়েছিল আলিগড়ে। সেখানে তার এক সন্তান, তার স্ত্রী, তার বাড়ির লোকজন, এই ছিল তার সংসার। তিনি কিছু একটা কাজ করার জন্য গাজিয়াবাদে এসেছিলেন। গাজিয়াবাদে এসে তার প্রেম হয়েছিল মনোজ কুমার রানার দিদি ববিতার সাথে, বর্তমানে যে তার স্ত্রী। ববিতার সাথে প্রেম হওয়ার পরে তার প্রথম স্ত্রীর সাথে তার ঝামেলা হয়, ডিভোর্স হয়ে যায়। প্রথম স্ত্রী নিজের ছোট্ট সন্তানকে নিয়ে আলিগড়ে রাজেশ অগ্রওয়ালের বাড়ি ছেড়ে চলে গেছিল। 2000 সালে রাজেশ নিজের প্রেমিকা ববিতার সাথে বিয়ে করে সংসার শুরু করেছিলেন। তাদের কোনো সন্তান হয়নি, তবে তারা দুজন পরস্পরকে খুব ভালোবাসতেন, একসাথে ঠিকঠাক সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন। ইতিমধ্যে ববিতা একটা বিউটি পার্লার খুলেছিল। বিউটি পার্লারে কাজের জন্য রোমাকে রাখা হয়। রোমা একজন বিধবা মহিলা, তার 2খানা ছোট ছোট বাচ্চা। সেই ছোট ছোট বাচ্চাকে
খুব ভালোবাসতো ববিতা, আর ববিতার সাথে সাথে ভালোবাসতো ববিতার হাজবেন্ড রাজেশ অগ্রওয়াল। রোমাকে তারা খুব ভালোবাসতো। ধীরে ধীরে রোমার বাচ্চারা বড় হচ্ছিল। রাজেশ অগ্রওয়াল সেই বাচ্চাদের সমস্ত দায়িত্ব নিয়েছিলেন, পড়াশোনার খরচ, ঘরের ভাড়া দিয়ে দেওয়া, কারণ তাদের কাছে অনেক টাকা পয়সা ছিল। আর রোমার অবস্থা খুব খারাপ। রোমা গরিব তো ছিলই, সঙ্গে বিধবাও ছিল। খুব অসুবিধার মধ্যে সে নিজের দুটো বাচ্চাকে মানুষ করছিল। সেই সময় কিন্তু রাজেশ আর ববিতা ভীষণভাবে হেল্প করেছিলেন। সেই সময় থেকেই রাজেশের সাথে ববিতার বিউটি পার্লারের কর্মচারী রোমারও একটা অবৈধ সম্পর্ক শুরু হয়েছিল। তবে সেই ব্যাপারে ববিতা কিচ্ছু জানত না। মাঝে মধ্যেই রাজেশ তাদের বাড়ি যেতেন। রোমার বাচ্চারা রাজেশকে পাপা বলে ডাকত। রাজেশ মনে মনে নিজেকে তাদের বাবা বলেই মনে করতেন। তাদের যখন যেটা দরকার সেটা দেওয়ার চেষ্টা করতেন, তাদেরকে একটা আরামদায়ক জীবন দেওয়ারও চেষ্টা করতেন। রোমা খুব কৃতজ্ঞ ছিল তাদের দুজনের প্রতি। ববিতার কখনো কোনো সন্দেহ হয়নি, কারণ ববিতার মনে হয়েছিল যেহেতু তাদের সন্তান নেই, সেহেতু তিনি তার কর্মচারীর সন্তানকে ভালোবাসছেন, এর মধ্যে খারাপ কিছু নেই। ববিতাও সবসময় রোমাকে, তার বাচ্চাদেরকে ভালোবেসেছেন, তাদেরকে হেল্প করার চেষ্টা করেছেন। ধীরে ধীরে বাচ্চারা বড় হয়। বাচ্চারা কিন্তু রাজেশ অগ্রওয়ালকে নিজের বাবা বলেই জানত। মাঝে মধ্যে কেন, প্রায় প্রত্যেক দিনই রাজেশ অগ্রওয়াল তাদের বাড়িতে যেতেন, বাচ্চাদের সাথে সময় কাটাতেন। এবার একটা সময়ে রোমা রাজেশ অগ্রওয়ালকে বলতে শুরু করে যে আমার সাথে বিয়ে করে নিন। রোমার কোথাও না কোথাও মনে হচ্ছিল যে রাজেশ অগ্রওয়ালের প্রচুর সম্পত্তি আছে, বিয়ে করলে তার সন্তানরা সেই সম্পত্তিগুলো পাবে। কিন্তু রাজেশ বলেছিল তিনি ববিতাকে খুব ভালোবাসেন, ববিতার মনে তিনি দুঃখ দিতে পারবেন না, তিনি বিয়ে করতে পারবেন না, আজীবন এই সম্পর্কটা এইভাবেই চলবে। তিনি সব রকম সুযোগ সুবিধা রোমাকে, তার বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করবেন আজীবন। তবে রোমা বিরক্ত হয়, রোমার এই ব্যাপারগুলো পছন্দ হচ্ছিল না। রোমার আরো কিছু দরকার ছিল রাজেশ অগ্রওয়ালের কাছে। এবার তাদের দুজনের মধ্যে একটা মনোমালিন্য শুরু হয়েছিল। ধীরে ধীরে রোমা রাজেশ অগ্রওয়ালের সাথে দূরত্ব তৈরি করেছিল। রোমার জীবনে এসেছিল একজন নতুন মানুষ, যার নাম ছিল মুকেশ। মুকেশ কিন্তু জানতে পারে যে রোমার সাথে রাজেশ অগ্রওয়ালের একটা প্রেমের সম্পর্ক ছিল। রাজেশের প্রচুর সম্পত্তি, শহরে খুব নাম ডাক। এবার মুকেশের মনে হয় যে রাজেশের যে সম্পত্তি সেগুলো সব রোমার পাওয়া উচিত। রোমা পেলেই সেও সেই সম্পত্তিগুলো পাবে, কারণ এখন সে রোমার প্রেমিক, রোমার সাথে সে বিয়ে করবে। রাজেশ যেহেতু আগের প্রেমিক, তাহলে রাজেশের সম্পত্তিটা রোমা পাবে। রোমা পাবে না কেন? যদি রাজেশ সম্পত্তি না দিতে চায় তাহলে রাজেশকে মেরে ফেলতে হবে, তাহলে কিন্তু রোমা তার সম্পত্তি পাবে। এবার সবার মনে হতে পারে যে রাজেশ মারা গেলে রোমা কিভাবে সম্পত্তি পাবে। তার একটাই কারণ, রোমার ছেলে মেয়ের যত রকম পড়াশোনার ডকুমেন্ট, রেজাল্ট, সার্টিফিকেট সবেতে স্কুলে বাবার জায়গায় রাজেশ অগ্রওয়ালের নাম লেখা ছিল। তাদের আধার কার্ডেও তাদের বাবার নাম রাজেশ অগ্রওয়াল। এদিকে রোমার যে হাজবেন্ড, সে তো মারা গেছে বহু আগে। রোমার যে আধার কার্ড, রোমার যে রেশন কার্ড, রোমার যে বিভিন্ন ব্যাংকের পাসবুক, সব জায়গাতেই হাজবেন্ডের নামের জায়গায় রাজেশ অগ্রওয়ালের নাম লেখা আছে। এই ব্যাপারগুলো রাজেশের স্ত্রী ববিতা কিচ্ছু জানে না। রোমার রাগ হয়েছে কারণ রাজেশ অফিসিয়াল ভাবে বিয়ে করছে না, চুপি চুপি একটা সম্পর্ক রাখার চেষ্টা করছে, কারণ তার স্ত্রী ববিতা জানলে সে কষ্ট পাবে। এবার তার জীবনে মুকেশ এসেছিল। মুকেশ নিজের এক
খুড়তুতো ভাই ধীরজকে সঙ্গে নিয়ে এসেছিল। চারজনে মিলে একটা প্ল্যানিং করেছিল যে এইভাবে চলতে পারে না, রাজেশের বাড়ি, ববিতার পার্লার সবই আমাদের হয়ে যাবে, তাদের দুজনকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। সরিয়ে দেওয়ার জন্য তারা একটা প্ল্যানিং করেছিল। 28 ফেব্রুয়ারি 2022 ববিতা নিজের পার্লারে ছিল, আর ববিতার হাজবেন্ড রাজেশ अग्रवाल বাড়িতে ছিল। রোমা ছেলেকে নিয়ে দুপুর নাগাদ তার বাড়িতে এসেছিল। রোমাকে দেখে রাজেশ अग्रवाल খুব খুশি হয়েছিলেন, ছেলে তুষারকে দেখেও খুশি হয়েছিলেন। দুজনকে ঘরে বসিয়েছিলেন, কিছু খাবার দিয়েছিলেন খেতে। তারা খাচ্ছে, দরজা খোলা রয়েছে। এমন সময় বাড়ির ভেতরে এসে ঢুকেছিল রোমার নতুন প্রেমিক মুকেশ আর তার খুড়তুতো ভাই ধীরজ। চারজনে মিলে সেই ভদ্রলোককে জোর করে ধরে শ্বাসরোধ করে মাথায় ভারী জিনিসের আঘাত করে ভদ্রলোক যখন অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন, তখন তারা চারজনে উঠে সেখান থেকে চলে গেছিল। তবে রাজেশ अग्रवाल মারা গেছিল নাকি শুধুই অজ্ঞান হয়েছিল সেটা তারা চেক করে দেখেন। বাড়ির দরজায় তালা বন্ধ করে চলে গেছিল। অন্যদিকে বাড়ি গিয়ে রোমা ববিতাকে কল করেছিল। রোমা ববিতাকে বলেছিল ছেলেকে পাঠাচ্ছি স্কুটি নিয়ে। এবারে স্কুটিটার ব্যাপারে বলে নেই। রাজেশ अग्रवालेর স্কুটি, যেটা রোমার কাছে থাকতো, রোমা আর রোমার ছেলে ব্যবহার করত। রোমা ববিতাকে বলে যে স্কুটি নিয়ে তুষারকে পাঠাচ্ছি, আজকে ভালো রান্না করেছি, এখানে চলে এসো, এখানে খেতে হবে। ববিতা আগেও অনেকবার গেছে, ববিতা সন্দেহ করেনি। ববিতা বলে ঠিক আছে, পাঠিয়ে দাও তুষারকে। তুষার স্কুটি নিয়ে চলে গেছিল ববিতার পার্লারে। পার্লার বন্ধ করে ববিতাকে পেছনে বসিয়ে নিয়ে এসেছিল নিজের বাড়িতে। নিজের বাড়িতে তাকে বসানো হয়। কিছুক্ষণের মধ্যেই তার উপর চড়াও হয়েছিল রোমা, রোমার নতুন প্রেমিক মুকেশ, ধীরজ, রোমার ছেলে। সবাই মিলে একদম একই রকম ভাবে যেমন রাজেশ अग्रवालকে তারা মেরে ফেলেছিল সেইভাবে তারা শেষ করেছিল। তারা চেক করে দেখেনি যে মারা গেছে নাকি শুধুই অজ্ঞান হয়েছে। এদিকে রোমার একটা গোয়াল ছিল, সেখানে বেশ কিছু গরুও ছিল। সেই গোয়ালে আগে থেকে গর্ত খুঁড়ে রাখা হয়েছিল। সেই গর্তে ববিতাকে মাটি চাপা দেওয়া হয়। গর্ত আগে থেকেই তৈরি ছিল, কোনো অসুবিধা হয়নি। এই ঘটনা যখন ঘটেছিল, রোমার 13 বছরের মেয়ে বাড়িতে ছিল না, স্কুলে ছিল। তারপরে যখন গভীর রাত হয়, এই চারজন একটা গাড়ি, ধীরজের ছিল গাড়ি, সেই গাড়িটা নিয়ে সেই বাড়ির কাছে গেছিল। রাজেশ अग्रवालेর বাড়িতে তালা খুলে সেই গাড়িতে করে রাজেশকে নিয়ে চলে এসেছিল। আরও একটা গর্ত, সেখানে রাজেশকে শুইয়ে দিয়ে মাটি চাপা দেওয়া হয়, ওপরে ইট পেতে, পুরনো ইট আগে থেকেই যেগুলো গোয়ালে পাতা থাকতো সেগুলো পেতে আবার গোয়ালটাকে সেট করে দেওয়া হয়। আর গোয়ালে যেমন গোবর থাকে, গোবরগুলো চারিদিকে ছিল। দেখে সেই আগের মতো পুরনো গোয়াল যেমন তাদের ছিল তেমনই মনে হচ্ছিল। নতুন করে কিছু ঘটেছে, নতুন করে কোনো মাটি তোলা হয়েছে, কিছুই বোঝা যাচ্ছিল না। গোয়ালটা দেখে মনে হচ্ছিল আগের সেই পুরনো গোয়াল। রাত্রেবেলায় রোমা নিজের মেয়েকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে পড়েছিল, তুষার ঘুমিয়ে পড়েছিল, মুকেশ আর ধীরজ তারা নিজেদের বাড়ি চলে গেছিল। রোমার মেয়ে বলেছিল যে সারা রাত সে কিছু শব্দ পেয়েছে গোয়ালের দিক থেকে। এবার রোমা আর তার ছেলে বুঝতে পেরেছিল যে যে দুজনকে মৃত ভেবে তারা মাটির তলায় পুঁতে দিয়েছিল তারা হয়তো মারা যায়নি। তাই রাত্রেবেলায় বিভিন্ন রকম আওয়াজ পেয়েছিল তার 13 বছরের মেয়ে, যে তো এই ধরনের ঘটনাগুলোর ব্যাপারে জানতোই না। তার পরের দিন সকালবেলায় 13 বছরের মেয়েকে মামা বাড়ি পাঠিয়ে দেওয়া হয়, যাতে তার মনটা ভালো হয়। মা, ছেলে, মুকেশ, ধীরজ সবাই হরিদ্বার বেড়াতে চলে গেছিল মৃত মানুষদের ফোনগুলোকে নিয়ে। ছেলে কিন্তু
সেই স্কুটারটা নিয়ে গেছিল। ছেলের সাথে ছিল ধীরাজ। মা আর মায়ের প্রেমিক মুকেশ, তারা ট্রেনে বাসে গেছিল। তবে ছেলে আর ধীরাজ দুজন সেই স্কুটিতে করে গেছিল। হরিদ্বারের বাস স্টপে স্কুটিটা দাঁড় করিয়ে তারা চলে এসেছিল মায়ের কাছে, মুকেশের কাছে। সেই ভদ্রলোক আর ভদ্রমহিলার ফোন দুটোকে সাইলেন্ট করে ট্রেনের সিটের তলায় এমনভাবে লুকিয়ে দেওয়া হয় যাতে কারোর নজরে না পড়ে। সেই জন্য ওই ফোন দুটোর লোকেশন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছিল। তারপরে এক সময় ফোন দুটো সুইচ অফ হয়ে যায়। পরেও কিন্তু সেই ফোন দুটোকে আর খুঁজে পাওয়া যায়নি। এইভাবে রাজেশ আগরওয়াল আর ববিতা আগরওয়ালের নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারটা সবার সামনে এসেছিল। চারজনকে অ্যারেস্ট করা হয়, তারা নিজের নিজের দোষটাও মেনে নেয়। এখন চারজনের ওপরে লোয়ার কোর্টে কেস চলছে। ১৩ বছর বয়সী মেয়েটা এখন অনাথ আশ্রমে আছে। কয়েকদিন আগে আমি নিজের সত্য ঘটনা শোনাবার পর একটা রিকোয়েস্ট করেছিলাম যে কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন। তবে মাত্র ২০ জন আমাকে জানিয়েছিলেন যে আপনারা কোথায় থেকে দেখছেন। তাদের নামগুলো দেখলাম, তারা কে কোথায় থেকে দেখছে সেগুলো দেখলাম। অনেকগুলো নাম আমার চেনা, কারণ তারা মাঝে মধ্যেই আমাকে কমেন্ট করে থাকে। বাকিরা আপনারা শুধু দেখেন ভালো লাগছে না খারাপ লাগছে, কিচ্ছু বলেন না। খারাপ লাগলেও অবশ্যই জানাবেন কোথায় কোন জায়গাটা খারাপ লাগছে, কি করলে আরো ভালো করা যায়। ছোট্ট একটা রিকোয়েস্ট আবারও করব, যে যে এই ঘটনাটা দেখবেন একটা করে ছোট্ট কমেন্ট রেখে যাবেন। কমেন্ট করলে কিন্তু আবারও নতুন করে কোনো ঘটনা শোনাবার আগ্রহটা অনেক বেড়ে যায়। খুব ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।